আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন। দেশের পরিস্থিতি খুবই নাজুক। আজকে ছয়টি তাজা প্রাণ ঝরে গেল। সাধারণ ছাত্রছাত্রীদেরকে হত্যা করা হলো তাদের ন্যায়সঙ্গত ন্যায্য সাংবিধানিক অধিকারের দাবিতে। তারা আন্দোলন করছিল এবং আন্দোলনটা ছিল সম্পূর্ণ শান্তিপ্রিয়। কোথাও কোনো উস্কানি ছিল না, তাদের তাদের প্রতিপক্ষ কেউ ছিল না। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই আন্দোলনে সরকার নিজেকে প্রতিপক্ষ মনে করলো। ছাত্রলীগকে মাঠে অস্ত্রসহ লেলিয়ে দিল। হেলমেট বাহিনীর মাঠে প্রবেশ করলো, সংঘাত সংঘর্ষে জড়িয়ে পড়ল, সাধারণ ছাত্রছাত্রীদেরকে পিটালো। বিশেষ করে ছাত্রীদের যেভাবে তারা পিটিয়েছে, এটা যে কোনো বিবেকবান মানুষ, কঠিন হৃদয়ের মানুষও এটা সহ্য করবে না। আর আজকে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, বাংলাদেশের 24 জন বিশিষ্ট বুদ্ধিজীবী তারা একটা বিবৃতি দিয়েছেন যে কোটা আন্দোলনকারীরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, তাদের আন্দোলন ঠিক না। এদের মধ্যে আবেদ খান আছে, যেমন আছে শ্যামল দত্ত, আছে নাসিরুদ্দিন ইউসুফ সহ 24 জন। হাস্যকর বিষয় হচ্ছে, ওরা কবে থেকে বুদ্ধিজীবী হলো, বিশিষ্ট নাগরিক হলো, মিডিয়ায় তারা বুদ্ধিজীবী পরিচয়ে বিবৃতি দিতেছে, যেখানে দেশের 99% মানুষ, শুধু সরকারের কিছু চিহ্নিত মানুষ ছাড়া সবাই কোটার পক্ষে, কোটা বাতিলের পক্ষে। আমরাও কোটা বাতিলের পক্ষে। তার মানে এই নয় যে আমরা সরকারি চাকরি চাইতেছি, না। খুবই সীমিত সংখ্যক ছাত্রছাত্রী সরকারি চাকরি চাইতেছে, কিন্তু আমরা তাদেরকে সাপোর্ট দিতেছি। বাংলাদেশের কোটা পদ্ধতি একটি বৈষম্য। এই বৈষম্য এই আধুনিক যুগে মেনে নেওয়া যায় না। চাকরি হবে মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে। দ্যাট ইজ সিম্পল দাবি তাদের। এই এই দাবিকে কেন্দ্র করে সরকার এখানে, মানে সরকারের কাছে কেউ কিছু দাবি করলেই সরকার মনে করে এই তাদের পতন হয়ে গেল। তারা মনে করে কেউ মাঠে নামলে শিক্ষক সমাজ নামক, চিকিৎসক সমাজ নামক, ছাত্র সমাজ নামক যেই রাস্তায় নামে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে, সরকার মনে করে তার পতন হয়ে গেল, তার পতন ত্বরান্বিত হয়ে গেল। এটা হচ্ছে ডামি নির্বাচনের ফসল। তো কথা যেটা হচ্ছে, এই যে এত 6টা প্রাণ ঝরে গেল, শত শত শিক্ষার্থী, ছাত্রছাত্রী গুলিবিদ্ধ। এটা পুলিশের গুলিতে, বিজেপির গুলিতে, ছাত্রলীগের গুলিতে। এই দায়ভার কে নেবে? এই দায়ভার অবশ্যই সরকারকে নিতে হবে। কারণ প্রধানমন্ত্রী আন্দোলনরত শিক্ষার্থীদের উস্কানিমূলক বক্তব্য দিয়ে তাদেরকে মাঠে থাকতে বাধ্য করেছেন। তাদের ন্যায্য দাবি, তাদের যৌক্তিক দাবি, তাদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা না করে প্রধানমন্ত্রী তাদের সাথে উপহাস করেছেন, বিতর্কিত মন্তব্য করেছেন। রাজাকারের ছেলে মেয়ে, রাজাকারের নাতিপুতি হিসেবে তাদেরকে ডিভাইড করেছেন। এই জন্য ছাত্র সমাজ তাদেরকে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এটা প্রতীকী অর্থে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় ছাত্র সমাজ এই স্লোগান দিয়েছে। আর আরেকজন আছে বাংলাদেশের খোলা বিজ্ঞানী, টুনটুনির লেখক জাফর ইকবাল। এই মানুষটা, সে হচ্ছে রাজাকারের নাতি, রাজাকারের ছেলে। তার ভাই হুমায়ুন আহমেদ নিজে বইতে লিখে গেছে যে মুক্তিযোদ্ধারা তার নানাকে হত্যা করেছে, তার বাবাকে হত্যা করেছে। কিন্তু
জাফর ইকবাল এই বন্ড ইনিয়ে বিনিয়ে বলতে চায় যে পাকিস্তানিরা তার বাবাকে হত্যা করেছে। মুক্তিযুদ্ধ চলাকালীন 9 মাসই জাফর ইকবালের বাবা পাকিস্তানিদের দালালি করেছে, পাকিস্তানিদের পারপাস সার্ভ করেছে, তাদের অধীনে কাজ করেছে, বেতন ভাতা সবই নিয়েছে। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে এসে মুক্তিযোদ্ধারা তার বাবাকে হত্যা করে, তার নানাকে হত্যা করে। এবং হুমায়ুন আহমেদ নিজে তার বইয়ে লিখেছে জাফর ইকবাল যুদ্ধ চলাকালীন সময়ে মাটির গর্তে লুকিয়েছিল। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সে যুদ্ধে যাওয়ার মতো বয়স হওয়ার পরও সে ঢাকার ওই দক্ষিণখানের দিকে কোথাও মাটির গর্তে সে লুকিয়েছিল। এটা তার ভাই নিজে বই আকারে লিখেছে। এই রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতি, সে বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দেখলে তাকে সে নাকি রাজাকার মনে করবে, সে তাদের মুখ দেখাবে না। এই টুনটুনির লেখক কপি পেস্ট করে, অন্যের লেখা চুরি করে নিজে বই লিখে সে তার নানা রাজাকার, মুক্তিযোদ্ধারা যাকে হত্যা করেছে, তার বাবা রাজাকার ছিল, মুক্তিযোদ্ধারা যাকে হত্যা করেছে, এই রাজাকারের নাতি এবং রাজাকারের ছেলে রাজাকার নিয়ে কথা বলে। দেশের মানুষের নৈতিক বোধ, লজ্জা সরব কোথায় পৌঁছেছে, বিশেষ করে জাফর ইকবালের। আমরা বলতে চাই ছাত্র সমাজের, সাধারণ ছাত্রছাত্রীদের যৌক্তিক দাবি কোটা পদ্ধতি প্রত্যাহার করতে হবে। এটার সাথে আমরা অক্ষমত পোষণ করি। আমরা একমত তাদের দাবির পক্ষে যে 0.25% মুক্তিযোদ্ধার জন্য 30% কোটা কেন রাখতে হবে। আর মুক্তিযুদ্ধ তো হয়েছেই বৈষম্যের বিরুদ্ধে, পাকিস্তানি বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ ছিল। এ যুদ্ধে যারা জীবনবাজি যুদ্ধ করেছে তারা কোনো বিনিময় চায়নি। হাজার হাজার মুক্তিযুদ্ধ আছে যারা মুক্তিযোদ্ধার সনদই নেয়নি। আর এখন বাংলাদেশে 2 লক্ষর বেশি মুক্তিযোদ্ধা আছে যাদের জন্মই হয়েছে যুদ্ধের পরে। যাদের জন্ম হয়েছে যুদ্ধের পরে এরকম 2 লক্ষর বেশি মুক্তিযোদ্ধা আছে। তাই আমরা বলতে চাই যে টুনটুনি মার্কা জাফর ইকবাল যাই বলুক, তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো পবিত্র স্থানে জাফর ইকবালের না যাওয়াই ভালো। সে যদি সেখানে না যায় তাহলে দেশবাসী অনেক খুশি হবে। দেশের মানুষের গাম জড়া টাকায়, রক্ত পানি করা টাকায় বাংলাদেশের সকল কর্মকর্তা কর্মচারীদের বেতন হয়, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান সচল থাকে। এইসব প্রতিষ্ঠানে কোনো চিহ্নিত রাজাকারের নাতি, কোনো চিহ্নিত রাজাকারের ছেলে, কোনো দেশদ্রোহী কলাবিজ্ঞানী যুদ্ধ চলাকালীন সময়ে গর্তে লুকিয়ে থাকা জাফর ইকবালরা না যাওয়াই ভালো। এতেই দেশ এবং জাতির অনেক খুশি হবে। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল কথা। আপনারা আপনাদের মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।